আমি মন্ত্রী টন্ত্রী কিছু নাই, আমি আপনাদের রাজেশ, সে আগের মতোই আছি। এই অন্ধকার কুঠরিতে আমি ঠিক করে নিয়েছিলাম যে এই সরকারটাকে জঙ্গলমহল থেকে বিতাড়িত করতে হবে, বিদায় দিতে হবে না। হিসাব কিন্তু আমরা 4 তারিখ নিয়ে নিয়েছি। যাদের জন্য লড়াই করেছিলাম তারা আজকে আমাকে বিধায়ক হিসাবে মনোনীত করেছেন। সময় জবাব দিবে, আমার কাজ, আমার কর্ম জবাব দিবে বিরোধীদের। জঙ্গলমহলের কুর্মী আন্দোলনের অন্যতম পরিচিত মুখ তিনি। কুর্মালী ভাষার স্বীকৃতি এবং কুর্মী সমাজের জাতিসত্তার দাবিতে দীর্ঘদিন ধরে চলা আন্দোলনের প্রথম সারিতে তাকে দেখা গিয়েছে। এবছর বিধানসভা নির্বাচনে গোপীবল্লভপুর কেন্দ্রে বিধায়ক হিসেবে জয়ী হওয়ার পর বর্তমানে তিনি রাজ্য মন্ত্রিসভার স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন। কুর্মী সমাজের দীর্ঘদিনের প্রত্যাশা, জঙ্গলমহলের উন্নয়ন এবং ভবিষ্যৎ পরিকল্পনা, এই সমস্ত বিষয়ে আজ আমরা কথা বলবো মাননীয় মন্ত্রী শ্রী রাজেশ মাহাতোর সঙ্গে। নমস্কার দাদা। নমস্কার। নমস্কার। টিম শহর ঝাড়গ্রামের পক্ষ থেকে আপনাকে আন্তরিক অভিনন্দন জানাই এবং আজকের পর্বে স্বাগত জানাচ্ছি। মন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর আপনার প্রথম অনুভূতি কেমন ছিল? এই নতুন দায়িত্বকে ঠিক কিভাবে দেখছেন? না দেখুন, আমরা অ্যাকচুয়ালি বলতে গেলে আমরা তো খুবই গরিব পরিবার থেকে উঠে এসেছি এবং ছোটবেলা থেকেই লড়াই সংগ্রাম দেখেছি, তাই মানুষের জন্য কিছু করার একটা তাগিদ ছিল সব দিনই এবং চেষ্টা করেছি। আপনারা দেখেওছেন বিগত বছরগুলিতে লড়াই সংগ্রাম করেছি। তো একটা সময় কোথাও একটা অনুভব করতাম যে কিছু কমই রয়ে গেল বা কোথাও একটা জায়গায় আটকে যাচ্ছি গিয়ে। অনেক লড়াই করলাম, সংগ্রাম করলাম, কিন্তু সেই মানুষের যা দাবি ছিল হয়তো সেটা মেটাতে পারছে না। একটু আক্ষেপ ছিল, একটা হতাশা কাজ করতোই। তো কিছু করতে গেলে রাজনৈতিক ক্ষমতার অধিকারী হতে হয়, এটা যেমন সত্যি, লড়াই আন্দোলনটাও সেরকম করতে হয়। তো আজকে আমি ভাগ্যবান, সৌভাগ্যবান যে আমার যাদের জন্য লড়াই করেছিলাম তারা আজকে আমাকে বিধায়ক হিসাবে মনোনীত করেছেন এবং আরও বেশি তাদের আশীর্বাদ ধন্য হয়ে আমি কিন্তু মন্ত্রীর দায়িত্ব পেতে চলেছি আর কি। তো কাজ করব, কাজ করার একটা পরিসর, একটা সুযোগ, একটা অপরচুনিটি, হ্যাঁ, সেই জায়গায় এসে পৌঁছেছি। কাজ করবো, ভালো লাগছে, খুবই ভালো লাগছে। আপনি দীর্ঘদিন ধরে কুর্মী আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন। আন্দোলনের নেতা হিসেবে রাজেশ মাহাতো এবং মন্ত্রী হিসেবে রাজেশ মাহাতো, এই দুই ব্যক্তির মধ্যে কোনো পার্থক্য চোখে পড়বে? দেখুন, একটা মানে কবিতাকে ভালো করে বুঝতে গেলে কবির জীবনটা ভালো করে বুঝতে হয়। একটা কবিতাকে যদি আমি ভালো করে বুঝতে যাই তাহলে কবির জীবনটাকে আমাকে জানতে হয়। আজকে রাজেশ মাহাতো সে মন্ত্রী হোক বা নাই হোক, যে রাজেশ মাহাতো এই যে পার্সন, যে ব্যক্তি, একজন লড়াকু মানুষ হিসাবে, আন্দোলনকারী হিসাবে কেমন জিনিস, কি জিনিস, তার কি অ্যাম্বিশন, তার কি করার আছে, সে কেমন লোক, সেখানে মন্ত্রী ব্যাপারটা নয়। মন্ত্রী একটা অবশ্যই একটা দায়িত্বের ব্যাপার এবং একটা ক্ষমতার ব্যাপার। সেখানে একজন মন্ত্রী অনেক কিছু করতে পারে যেটা আম পাবলিক করতে পারে না, সাধারণ করতে পারে না। কিন্তু ব্যক্তি তো রাজেশ মাহাতো রয়েছে, সেই লড়াই আন্দোলনকারী ব্যক্তি রাজেশ মাহাতো এখনো রয়েছে। রাস্তায় ছিলাম, এখন বিধানসভায় লড়াই করো মানুষের জন্য, এটাই ফারাক, কিছু নেই। কুর্মী সমাজের জাতিসত্তার দাবি বহু বছরের, বর্তমানে সরকারের থেকে এই বিষয়টি নিয়ে কিভাবে এগোবেন? দেখুন, যেটা কুর্মী সমাজের দাবি, যদি আমি একদম অনেকদিন গোড়ার দিকে চলে যাই, যখন 1872 সালে যেমন জাতিভিত্তিক গণগণনা হয়েছিল, কিছুগুলো জাতি সমুদায়কে প্রিমিটিভ ট্রাইব হিসাবে তাদের উল্লেখ করা হয়েছিল। তারপরে আপনার 1931 সাল, 1901, 1910, 1921, 1931 পরপর যে সেন্সাসগুলো হয়েছে, সেখানে কোথাও কুর্মী জাতিকে বলা হয়েছে প্রিমিটিভ ট্রাইব, কোথাও বলা হয়েছে অ্যাবরিজিনাল ট্রাইব, কোথাও বলা হয়েছে এনিমিস্ট। হ্যাঁ, তাহলে প্রত্যেকটা জায়গায় কিভাবে ডিফাইন করা হয়েছে যে এরা আদিবাসী। আদিবাসী একটা জিনিস আর শিডিউল ট্রাইব একটা জিনিস, দুটার মধ্যে ফারাক আছে। তাহলে এরাকে আদিবাসী হিসাবে মান্যতা দেওয়া হয়েছে এবং ব্রিটিশ এরাতে, যেটা ব্রিটিশ শাসনকালে যতগুলা মানে সেন্সাস হয়েছিল এবং আপনার 1905 সালের যে নোটিফিকেশন ছিল, সিমলা নোটিফিকেশন, সেখানেও বলা হয়েছিল মাওতো সাঁওতাল মুন্ডা কুর্মী সাঁওতাল মুন্ডা ভূমি গণ্ড খণ্ড কুড়ুয়া
ঠিক আছে, পান, মালসাউরিয়া 13খানা জাতিকে কি হচ্ছে প্রিমিটিভ ট্রাইব হিসাবে বলা হয়েছিল। তো পরবর্তী পর্যায়ে যখন শিডিউল হয় আর কি আফটার ইন্ডিপেন্ডেন্স, স্বাধীনতার পরে, তখন কুর্মী জাতি বাদ পড়ে যায়। শুধু কুর্মী জাতি নয়, আরো অনেক জাতিগুলোই বাদ পড়ে যায়। তো সেখানে এখন দেশের আইন বা সংবিধান তো একটা জায়গায় থেমে নেই, অ্যামেন্ডমেন্ট হয়েছে টাইম টু টাইম। সেখানে বলা হয়েছিল যে পুনরায় নথিভুক্ত করা হবে, ইফ এনি ওমিশন কমিটেড, যদি কোনো রকম ভুল হয়ে থাকে, হ্যাঁ, তো কুর্মীদেরকে পুনরায় ইনক্লুড করা হবে ইন দ্য লিস্ট অফ এসটি সূচিতে পুনরায় নিয়ে আসবে। কিন্তু পরের পর কয়েকটা বছর ধরে অনেকগুলা জাতি ভারতবর্ষের জাতি সমুদায় কি হচ্ছে এসটি লিস্টে অন্তর্ভুক্ত হয়েছে। তো ব্যাপারটা হচ্ছে কুর্মীরা আদিবাসিত্ব, প্রথমত ভাবতে হবে যে আদিবাসিত্বটা এদের অস্বীকার করা হচ্ছে, কারণ এদের ধর্মাচরণ, এদের ভাষা, এদের সংস্কৃতি, এদের পরম্পরা, এদের রীত রেওয়াজ, এদের নেগাচার, এদের জীবনশৈলী সবকিছুই আদিবাসিত্বর ছাপ রাখে, আদিবাসিত্ব স্বাক্ষর বহন করে। প্রথমত এটা তো স্বীকার করতে হবে তারা আদিবাসী, আর 5টা আদিবাসী জাতি সমুদায়ের সঙ্গেই তাদের বসবাস, শান্তিপূর্ণ সহাবস্থান। তাদের দাবিটা কি, যে সাংবিধানিক স্বীকৃতি, যেটা 1950 সালের 6 সেপ্টেম্বর যেদিন এসটি লিস্ট তৈরি হয়েছিল সেখানে এরা ড্রপড আউট হয়ে গেছে। তো এই দাবিটা দীর্ঘদিন, এটা শুধু পশ্চিমবঙ্গ নয়, এটা ঝাড়খণ্ড, উড়িষ্যা, বাংলা, আসাম, বিভিন্ন প্রদেশে বিভিন্ন সময় আন্দোলন হয়েছে, বড় বড় আন্দোলন হয়েছে। বাংলাতে অনেক আন্দোলন দেখেছেন, সেটা আমার নেতৃত্বে হয়েছে এবং আরও অন্যান্য সম্মানের নেতৃত্ব ছিলেন, সেখানেও একই দাবি উঠে এসছে। আলটিমেটলি দেখা গেল কি, যেটা হচ্ছে যে বলা হয়েছে এনি ইনক্লুশন ইন দ্য লিস্ট অফ এসসি এন্ড এসটি ক্যান বি ডান বাই অ্যান অ্যাক্ট অফ পার্লামেন্ট। যদি আমাকে সংযোজন করতে হয়, যদি বিয়োজন করতে হয়, সেটা কি হচ্ছে সাংবিধানিকভাবে করতে হবে, তার সংসদীয় রীতিনীতি মেনেই করতে হবে। তার পরবর্তী পর্যায়ে কি হলো, অ্যামেন্ডমেন্ট হয়েছে, মডালিটিস ঠিক হয়েছিল, 5টা মডালিটিস দেখে তাকে বলা, যে অ্যানথ্রোপোলজিক্যাল যে রিপোর্টটা বানায় আর কি একটা স্টেট গভর্নমেন্ট, যেটাকে বলা হচ্ছে ঝাড়খণ্ডের ট্রাইবাল মানে টিআরআই, আর ওয়েস্ট বেঙ্গলে বলা হচ্ছে সিআরআই, কালচারাল রিসার্চ ইনস্টিটিউট, যে রিপোর্ট বানায় ইথনোগ্রাফিক রিপোর্ট। 5টা মডালিটিজের কথা বলা হয়েছিল, যে প্রিমিটিভ ট্রেডস থাকতে হবে, ডিস্টিংটিভ কালচার থাকতে হবে, জিওগ্রাফিক্যাল আইসোলেশন থাকতে হবে, সাইনেস অফ কন্ট্যাক্ট উইথ কমিউনিটি অ্যাট লার্জ থাকতে হবে, ঠিক আছে। তো এরকম অনেকগুলো ছিল। তো সেগুলার পরিপ্রেক্ষিতে একটা সিআরআই রিপোর্ট তৈরি হয়, ঝাড়খণ্ডের টিআরআই রিপোর্ট তৈরি হয়। এই রিপোর্টটি পাঠাবার পরে কেন্দ্র সেটিকে বলে যে না, এখানে আরও কিছু জুড়তে হবে, বা এই পয়েন্টগুলো আমাদের ঠিক ঠিক মনে হচ্ছে না, এগুলোকে জাস্টিফাই করতে হবে। সেটি বিগত যে সরকারটা প্রাক্তন মানে পূর্বতন সরকার সেটিকে পেন্ডিং রেখেছিল, আজ করছি কাল করছি এই করে করে পেন্ডিং রেখেছিল। এতে কুর্মীদের মনে একটা অসন্তোষ টানা বেঁধেছিল, এবং তার ফলশ্রুতি হিসাবে দেখতে পাচ্ছেন যে জঙ্গলমহলে কুর্মী অধ্যুষিত জেলাগুলিতে, পুরুলিয়াতে, বাঁকুড়াতে, ঝাড়গ্রামে, পশ্চিম মেদিনীপুরে প্রায় রাজ্য সরকার তৃণমূল যে দলটা ছিল সেই দলটার কোনো সিট পায়নি। তো দাবি নিয়ে সাংবিধানিক প্রক্রিয়া, আমি একটা সরকারের একজন বিধায়ক, আমি কুর্মী ঘরের ছেলে, হ্যাঁ, বড় কপাল গুনে জন্ম আমার কুর্মী ঘরে। অবশ্যই তাদের কথা বলবো, সঙ্গে সঙ্গে আরও যে সমস্ত জনজাতি রয়েছে, আমি বিধায়ক, জনপ্রতিনিধি হিসেবে আমি সবার প্রতিনিধি, তাই সবার কথাই ভাবতে হবে। মুন্ডাদের যে মুন্ডারি ভাষাও অবহেলিত, মুন্ডারি ভাষার স্বীকৃতি 8ম তফসিলে তার অন্তর্ভুক্তি হয়নি, কুড়মালি ভাষারও 8ম তফসিলে অন্তর্ভুক্ত হয়নি। বিভিন্ন যে জাতি সমুদায়গুলো রয়েছে প্রত্যেকের কথা আমাকে ভাবতে হবে, এবং তাদের জন্য আমি সোচ্চার হব। দেখুন, আমি তো আর স্টেট পলিসি নির্ধারণ করতে পারি না বা কেন্দ্রের পলিসি নির্ধারণ করতে পারি না, কিন্তু আমি যেটা পারি সেটা কি হচ্ছে এলাকার মানুষের কথাগুলো সেখানে গিয়ে তুলে ধরতে পারি, যেটা কিনা আগের যারা ছিলেন তারা তুলে ধরতেন না। কুড়মালি ভাষাকে সংবিধানের 8ম তফসিলে অন্তর্ভুক্ত করার একটি আশ্বাস ঊর্ধ্বতন নেতৃত্বের কাছ থেকে আমরা পেয়েছিলাম নির্বাচনের আগে। বর্তমানে মন্ত্রী হিসেবে বৃহত্তর জনগণের স্বার্থে এই বিষয়টির অগ্রগতিতে আপনার ভূমিকা কি হবে? দেখুন, নির্বাচনের আগে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, ওনার সঙ্গে আমার কর্মী সমাজ নেতৃত্ব দিল্লিতে বৈঠক করেছিলেন। উনি আশ্বাস দিয়েছিলেন, এবং আপনারা জানেন যে ম্যানিফেস্টোতেও যেটা ইশতেহার ছিল ভারতীয় জনতা পার্টির, তাতে করে বলা হয়েছিল রাজবংশী এবং কুড়মালি ভাষাকে 8ম তফসিলে অন্তর্ভুক্ত করা হবে। এবং উনি ভোটের আগে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী এসে বলেও ছিলেন খোলা মঞ্চে যে আমরা পশ্চিমবঙ্গে ভারতীয় জনতা পার্টির সরকার হলে রাজবংশী এবং কুড়মালি ভাষাকে 8ম তফসিলে অন্তর্ভুক্ত করব।
সুতরাং এই তো সরকারটা গঠিত হলো এই সদ্য সদ্য। আর আমি বিধায়ক বা মন্ত্রী যাই বলুন না, কোনো 4 তারিখ রেজাল্ট বেরিয়েছে, মোটামুটি এখন 1 মাসও হয়নি। এখন বিধায়ক বলুন আর মন্ত্রী বলুন, আমি নাবালকের পর্যায়ে পড়ি। ঠিক আছে, এখনো 1 মাসও তো হয়নি, এই তো সরকারটা হলো। নিশ্চয়ই সরকার যে তাদের প্রতিশ্রুতি বা কমিটমেন্ট সেটা রক্ষা করবে। আমরা স্মরণ করে দেবো, আমরা আবেদন রাখবো আমার মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে যে এই বিষয়টি দেখতে হবে, কারণ এটা আমাদের প্রতিশ্রুতি ছিল সমাজের মানুষের কাছে। 2023 সালে গড় শালবনির ঘটনায় আপনাকে অভিযুক্ত করা হয় এবং তারপর 44 দিনের কারাবাস। বর্তমানে মন্ত্রী হয়ে সেই বিষয়ে কি বলবেন? দেখুন, আন্দোলন তো আমরা করেছিলাম এবং আমাদের আন্দোলনগুলো প্রত্যেকটাই ছিল আমাদের গণতান্ত্রিক আন্দোলন। কখনো আমরা ল অ্যান্ড অর্ডার প্রবলেম ক্রিয়েট করে বা প্রশাসনকে না জানিয়ে বা প্রশাসনের অবাধ্য হয়ে কিছু করেছি, এরকম কোনো প্রশাসনিক কর্তা ব্যক্তি যারা ছিলেন তৎকালীন ওনারা বলতে পারবেন না। খুবই দুর্ভাগ্য যে একটা সামাজিক আন্দোলনকে ওনারা কিন্তু মানে কি বলবো, খারাপ চোখে, রাজ্য সরকার খারাপ চোখে দেখেছে, খারাপ নজরে দেখেছে এবং আমাদেরকে বিনা দোষে বহু লোককে জঙ্গলমহলে, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম 4টা জেলার বহু লোককে, বহু মানুষকে জেলবন্দি করেছিল। এবং আপনারা জানেন বিগত যে রেল টেকার দিয়েছিল পড়শিলা জিউদার, বাড়ি বাড়ি ঢুকে, গ্রামে গ্রামে ঢুকে, ঘরে ঘরে ঢুকে মহিলাদের পর্যন্ত, শিশুদের পর্যন্ত অত্যাচার করা হয়েছিল। আর আপনি জানবেন যে শালবনী যে ঘটনাটা ঘটেছিল, ঠিক আছে, সে কনভয়ে মানে প্রচুর লোকজন জড়ো হয়েছিল। কে কি ঘটনা, কি ব্যাপার, এমন কিছু মহামারী ব্যাপার ছিল না, তো আমাদেরকে অভিযুক্ত করে এবং জেলবন্দি করে। এবং তখন মানে ঝাড়গ্রাম জেলার একজন সম্ভবত মন্ত্রী ছিলেন তখন, আর একজন বিধায়ক, আমি ওনাদেরকে নাম বলছি না, ওনাদেরকে নাম বললে আর ইয়ে নয়। তো ওনারা তখন ধমকি দিয়েছিলেন খোলা রাজপথে, নাম ধরে, যে কুর্মী সমাজের কুর্মী নেতারাকে, রাইস মাতোকে রাস্তায় বার করে পিটিয়ে রক্তাক্ত এইসব। মানে দুর্ভাগ্য আর কি, যে আমরা এমন জনপ্রতিনিধিকে নির্বাচিত করেছিলাম। এভাবে হয় না, থ্রেট নেই, আমরা কখনো তো করে হিংসার আশ্রয় নিইনি। এখন রাস্তায় প্রচুর লোক যখন যাচ্ছিল, কালভার্ট সেখানে অন্ধকার রাস্তা, সে অভিষেক বন্দ্যোপাধ্যায় মাননীয় সাংসদের কর্মে যাচ্ছিল, কে ঢিল চুললো, কি ঢিল চুললো আজও অবধি জানা যায়নি, কি এনকোয়ারি হয়েছে ভগবান জানে। কিন্তু তখন ওনারা আমাদেরকে থ্রেট করেছিলেন। কুর্মী সমাজ কিন্তু এটাকে ভালোভাবে নেয়নি রীতিমতো, এবং কেসে জড়িত করে দিয়েছিল। তো তারা ভোটে হেরে গেছে, তারা জবাব দিয়ে গেছেন, ওনারা ঘরে বসে হয়তো ইন্টারভিউতে দেখলেন। ভালো থাকবেন আপনারা সবাই। তো 42 দিন আমাকে এখানে জেলে থাকতে হয়, অন্ধকার কুঠরিতে আমাকে ট্রান্সফার করেছিল উত্তরবঙ্গে, আপনি জানবেন, অবৈধভাবে। রবিবার রাত্রিবেলা হঠাৎ করে ট্রান্সফার, প্রতিহিংসা পরায়ণ বলা যায়। ঠিকই আছে, রাজ্য তার কাজ করেছে, আর কি বলবো। তো আমি সেদিন আমি বলেছিলাম, সেই অন্ধকার কুঠরিতে আমি ঠিক করে নিয়েছিলাম যে এই সরকারটাকে জঙ্গলমহল থেকে বিতাড়িত করতে, বিদায় দিতে হবে। যেদিন আমি ছাড়া পেয়েছিলাম, আপনি মনে করবেন না, প্রত্যেকটা সভায় গিয়ে বলতাম, সওয়াল बनकर फिर आऊंगा, सवाल बनकर फिर आऊंगा, जवाब तैयार रखना, जेल में बीते हुए दिन बेकार नहीं जाएगा, एक एक दिन का हिसाब रखना, एक एक दिन का হিসাব রাখনা। হিসাব কিন্তু আমরা 4 তারিখ নিয়ে নিয়েছি। কি বলবো আর, এটা খুবই দুর্ভাগ্যজনক। এরকম একটা সামাজিক আন্দোলন, সমাজের মানুষ তো আন্দোলন করবে, সংবিধান তাকে অধিকার দিয়েছে। তোমার যন্ত্রণা থাকলে, তোমার ব্যথা থাকলে, তোমার অধিকারের প্রশ্ন থাকলে, তুমি তোমার সমাজের মানুষকে সচেতন করে, ঐক্যবদ্ধ করে তুমি বলতে পারো তোমার কথা, আন্দোলন করতে পারো। এর মধ্যে অন্যায় কিছু নেই, তো আমরা সেটাই করেছিলাম। কি বলবো আর, ঠিকই আছে, আন্দোলন চলবে। জঙ্গলমহলের মানুষ কর্মসংস্থান, স্বাস্থ্য, শিক্ষা বা পরিকাঠামোগত নানান সমস্যার কথা বলেন। গত 15 বছরে যে অচলাবস্থা তৈরি হয়েছে, সেই অবস্থান থেকে বেরিয়ে আসতে বর্তমান সরকারের ভূমিকা ঠিক কি হবে? দেখুন, এই সমস্যা খুবই গভীরের সমস্যা। যেটা বলি, এই জঙ্গলমহলের একটা ছোট শিশু থেকে ধরুন, আপনি খেয়াল করুন, একটা ছোট শিশু বড় হচ্ছে, স্কুলে যাচ্ছে, তারপরে তার আর্থিক অবস্থা কি আছে, তার মা বাবা কি করে, তার পরিবেশটা কেমন আছে, যে সে পাশে কাকে পাচ্ছে, সে পাশে কাকে দেখছে, কিভাবে বড় হচ্ছে। এবং আজকে দেখুন যে শুধু জঙ্গলমহলে পশ্চিমবঙ্গে শিক্ষা স্বাস্থ্য সবকিছু শেষ করে দিয়েছে। আমি জঙ্গলমহলের কথাটা বলছি। আমরা যখন পড়াশোনা করতাম স্কুলে, তখন ধরুন আমাদের তো ঘরে ভাত থাকতো নি, ঠিক আছে, সেই না খেয়েই স্কুলে আসতে হতো। ঠিক আছে, তখন অতটা পরিকাঠামো ছিল না বিদ্যালয় শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে।
কিন্তু আজকে যে ছেলে বা মেয়েগুলা স্কুলে যাচ্ছে, যারা পড়াশোনা শিখছে, যে মা বাবা কষ্ট করে পড়াশোনা শেখাচ্ছে, মাধ্যমিক পাস করুক বা এইচএস পাস করুক, মানে তার হোয়াট ইজ দ্য নেক্সট প্রশ্নটা তাদের সামনে দাঁড়াচ্ছে মা বাবার কাছে, এরপরে আমার ছানাটি বা ছেলেটি বা মেয়েটি করবেটা কি। পশ্চিমবঙ্গে দেখছেন তো কাজ নাই, জঙ্গলমহলে ছেড়ে দিন। কিন্তু জঙ্গলমহলের ছেলে জঙ্গলমহলেই কাজ পাবে এরকম অনেক ব্যবস্থাই কিন্তু জঙ্গলমহলে, মানে পটেনশিয়ালিটি বলতে গেলে সম্ভাবনা জঙ্গলমহলে কিন্তু নিহিত রয়েছে। আজকে জঙ্গলমহলে যে ট্যুরিজমের কথা বলা হচ্ছে, ট্যুরিজম কে করছে? ট্যুরিজম সব বাইরের লোক এসে করছে। এখন কলকাতার নাম নিলে কলকাতার লোকরা রেগে যাবে। ব্যাপারটা হচ্ছে ট্যুরিজম হচ্ছে, ট্যুরিজম হোক, সেখানে জঙ্গলমহলে শিক্ষিত ইউথ যারা আছে তাদেরকে ইনভলভ করানো হোক, তাদেরকে রোজগার দেওয়া হোক। সেটা কি ভাবা হচ্ছে? আমাদের ভাগ্যে কি আছে যে না শৌখিন সাফা চামড়ার লোক এসে এখানে খাওয়া দাওয়া করে নাচন কন্দন করবে? আমাদের ভাগ্যে কি আছে না ওই থার্মোকলের এঁঠো পাতাকে ঝাঁট দিয়ে কুড়িয়ে সাফা করতে হবে। এটাই হচ্ছে আমাদের ভবিতব্য জঙ্গলমহলের। তো আজকে এই জঙ্গলমহলের ছেলে জঙ্গলমহলেই কাজ পাক, জঙ্গলমহলের কাজ পাক। ফরেস্ট ডিপার্টমেন্ট আগে সরকার কি করেছিল? হাতি তাড়ানোর গল্পগুলা, বন সহায়ক হাবিজাবি যে দুর্নীতিগুলো হয়েছিল, কোথাকার লোক এসেছিল? বাইরের বাইরের সব ছেলেরা আসছিল, যারা জীবনে কোনোদিন হাতি দেখেনি সেই সব লোককে হাতির পিছনে ছাড়া হয়েছিল। আর ওরা জীবনে হাতি দেখেনি, এই দুর্নীতি হয়েছিল। আজকে বনজ সম্পদ, আজকে কাঠ, শালপাতা, ধুনা, আপনার বলুন না, এই যে ধরুন আপনি বলছি যে বনজ সম্পদটা আর কি, ফরেস্ট রিসোর্স যেগুলো আছে। আমি একটা জিনিস বলি, এই যে পাতা সংগ্রহ করে, যে গ্রামের লোক যে পাতাগুলো সংগ্রহ করে আনছে, তো এগুলা কোনো লজিকের ব্যাপার নয়, এগুলো আমার প্রত্যক্ষ মানে অভিজ্ঞতা বা চোখে দেখা আর কি ব্যাপারগুলো বলছি। আমাদের গ্রামে তো জঙ্গল পাশে আমার গ্রাম, পাতা তুলে আনে তার ওই মানে করে বাইশি হিসাবে বিক্রি করে, 100 টাকা হয়তো দেয়, ঠিক আছে, এত বড় বান্ডিল। সেটি নিল, মাঝখানে একজন লোক থাকবে, সে আবার ওই ঢপাস ঢপাস মেশিন বসিয়েছে, সেখানে সেলাই টেলাই করলো, আবার সে প্যাকেটিং করলো, রাত্রিবেলা গাড়ি এলো, সে আবার নিয়ে চলে গেলো, সেগুলি বিক্রি হচ্ছে শহরাঞ্চলে বহু টাকা দামে। তাহলে আমার কি হচ্ছে, যে মা মাসিরা বা যারা আমার যারা প্রথম যারা লাইফ রিস্ক নিয়ে বা যারা জঙ্গলে ঘুরে কালেক্ট করছে আর কি, আমাদের গ্রামের জঙ্গলমহলের মানুষ, তারা কিন্তু পয়সাটা পাচ্ছে না, তারা বেশি পয়সাটা পাচ্ছে সেই উপরের দিকে ব্যবসায়ীরা। তাহলে ফার্স্ট বেনিফিশিয়ারি যদি কেউ উপভোক্তা হয়ে থাকে জঙ্গলমহলের রিসোর্সের, তাহলে সেটা জঙ্গলমহলের মানুষ হোক। আজকে মুরাম বলুন, বোল্ডার বলুন, কাঠ বলুন, নদীর বালি বলুন, কে পাচ্ছে? কারা এর উপভোক্তা? বেনিফিশিয়ারি কে? ফার্স্ট বেনিফিশিয়ারি। এটা জঙ্গলমহলের উন্নয়নের জন্য কতটুকু লাগছে, কতটুকু আমি এমপ্লয়মেন্ট মানে অপরচুনিটি সুযোগ বানাচ্ছি, ভাবতে হবে। জঙ্গল দাবি থাকবে, জঙ্গল হবে, এটাই হওয়া উচিত। জঙ্গলমহলের ছেলেমেয়েরা জঙ্গলমহলে কাজ পাক, আর যারা ট্যালেন্টেড, যারা অ্যাভেল আছে, তারা তো তাদের সুযোগ সুবিধা রয়েছে, তারা উচ্চশিক্ষিত হয় অন্য জায়গায়, তারা প্রতিষ্ঠিত কাজ পাক। এবং জঙ্গলমহলে অনেক উচ্চশিক্ষিত ছেলেমেয়েরা আজকে বেড়াচ্ছে বিভিন্ন জায়গায় প্রতিষ্ঠিত, আমি গর্বিত। কিন্তু যদি এভারেজ ভাবি, এভারেজ ছেলেমেয়ের কথা ভাবি, যে ইউথগুলা কি হচ্ছে বেকারত্বের জ্বালা নিয়ে বনে বাজারে গান গিয়ে ঘুরে বেড়াচ্ছে, কি মনে জ্বালায়। জঙ্গলমহল হোক, এরকম যোজনা হোক জঙ্গলমহলে, আমি চাইবো জঙ্গলমহলে ছেলেমেয়েরা জঙ্গলমহলে কাজ পাক। নিজের বিধানসভা এলাকায় কোন 3টি বিষয়কে আপনি বেশি অগ্রাধিকার দেবেন? প্রথম হচ্ছে যেটা হচ্ছে চিকিৎসার ব্যাপারটা, কারণ আমি তো বিধায়ক হওয়ার পরে এখানে যত লোক শরীর খারাপ হোক, কেউ যায় উড়িষ্যায়, যে বেশিরভাগ লোক উড়িষ্যার দিকে যায়, বেঙ্গলে সেরকম ছিল না, এই সরকারটা রাখেনি আগের সরকারটা। যে ভালো হসপিটাল হোক, কারণ খুব দৈন্যদশা করে রেখেছে হসপিটালগুলো, চিকিৎসা মানুষ বেঁচে থাক। আর যে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলো রয়েছে সেগুলোর একটু উন্নতি করতে হবে। এখানে কেন্দ্রীয় বিদ্যালয় হোক একটা, আমাদের ছেলেমেয়েরা পড়ুক না, মানে আমাদের মধ্যবিত্ত পরিবারে, গরিব দরিদ্র পরিবারের ছেলেমেয়েরা একটু পড়ুক, ভালো করে পড়ুক, ইংলিশে পড়ুক, হিন্দি পড়ুক, ভালো ভালো পড়ুক। আমাদের কেন হাইফাই হোক, তারাও তো আমরাও চাইবো আমাদের ঘরের ছেলেমেয়েরা ভালো জায়গায় যাক। কেন্দ্রীয় বিদ্যালয় করার চেষ্টা করব, ঠিক আছে। আর হচ্ছে সব থেকে সমস্যা যে রাস্তাঘাটের অবস্থা একদম শেষ করে দিয়েছে। পানীয় জল, জানেন এখানে মাটিটা রুখা মাটি, মুরাম মাটি, পানীয় জলের সমস্যা হয়, এগুলো আছে। আর কয়েকটা জায়গায় রাস্তা টাস্তা ভেঙে টেঙে রয়েছে, লোককে ঝাঁপ দিয়ে লাফ দিয়ে পারাপার করতে হচ্ছে, পা হাত ভাঙছে। অনেক ব্রিজ আছে, কালভার্ট আছে ভেঙে টেঙে, সে অনেক পুল আছে, অনেক দিন ধরে এরকম ভগ্নদশায় পড়ে রয়েছে। এগুলো আছে, মানে প্রায়োরিটি ব্যাপারটা নয়, কিন্তু যেগুলো হচ্ছে যে আর্জেন্ট এখনই করতে হবে, এই বিষয়গুলো আছে।
কিন্তু কাজ সবগুলাই করতে হবে, এবং 5 বছর অনেকটা টাইম। যদি কেউ কাজ করবো বলে, যদি তার সদিচ্ছা থাকে না, সদিচ্ছা, কাজ করতে পারবে। এবং আমাদের সরকার কাজ করতে চায়। আমাদেরকে মাননীয় মুখ্যমন্ত্রী অত্যন্ত দ্রুততার সঙ্গে তিনি সিদ্ধান্ত নিয়েছেন, কাজ 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 চাই। আমরা একদম সবাই সচেষ্ট যে আমার এলাকার সমস্ত কাজগুলি আমাকে তুলে ধরতে হবে, কি করতে হবে না করতে হবে করবো সবই। প্রায়োরিটি ব্যাপারটা তো আছে, হবে, সব কাজই হবে। আপনি একজন শিক্ষক, শিক্ষকতার এই অভিজ্ঞতা কিভাবে প্রশাসনিক কাজে ব্যবহার করতে পারবেন বলে মনে করছেন? না, এটাই তো মনে করে মানে কাঁদিয়ে দিলেন। ব্যাপারটা হচ্ছে যে বিধায়ক হয়েছি আনন্দের সঙ্গে সঙ্গে আমি পরে একদিন স্কুলে গেছিলাম আর কি। তো ওখানে আমাকে সম্বর্ধনা জানালেন আমার সহকর্মী যারা ছিলেন এবং প্রধান শিক্ষক। কিন্তু বাচ্চারা বেলকনিতে সবাই বেরিয়ে এসেছিল, আমাকে দেখছিল। আমার খুব কষ্ট হলো, খারাপ লাগলো যে আগাম 5টা বছর এদেরকে মিস করবে খুব আর কি। হাজার হোক, একটা প্রফেশন তো, একটা মানে শিক্ষকতা একটা নোবেল প্রফেশন। ছাত্রছাত্রীদের মাঝখানে থাকা সারাদিন, তাদেরকে পাঠদান, তাদের সঙ্গে থাকা, মানে তাদেরকে মিস করবো আর কি। খুবই খারাপ লাগছে। আগামী 5 বছর মাঝে মাঝে যাব, নিশ্চয়ই যাব, তাদেরকে অন্তত দেখে হলেও আসো কেমন পড়াশোনা করছেন। প্রশাসনিক ব্যাপারে শিক্ষকতার এটা নয়। দেখুন, 26 বছর তো আমার হলো শিক্ষকতা করা। বিষয়টা হচ্ছে যে বিভিন্ন প্রশাসনিক দপ্তরে বা বিভিন্ন জায়গায় শিক্ষকতাটা তো বটেই, এবং যে লড়াই আন্দোলন বা এই আন্দোলনকে পরিচালনা করার ব্যাপার, একটা টোটাল ব্যাপারটাই কি হচ্ছে একটা প্রশাসনিক অভিজ্ঞতা। কিন্তু প্রশাসনিক মানে কি, আমি টিআই হয়েছিলাম 3 বছর। প্রশাসনিক ব্যাপারে কি মানে, প্রশাসনিক ব্যাপারটা আমি জানি, ব্যাপারটা নেই, প্রশাসন কি জিনিস বা প্রশাসন কিভাবে চলে সেটা অন্তত আমার একটু অভিজ্ঞতা হয়েছে। মানে নতুন করে আমাকে দেখতে হবে, ভাবতে হবে, বিষয়টা নেই। মানে প্রশাসনিক ব্যাপারটা মোটামুটি একটা হলো এতদিনের ইয়েতে পেয়েছি, এবং সেটা কাজে তো লাগাবোই। এবং আমি যে ক্ষেত্রে কাজ করব, যে জায়গাগুলোতে কাজ করবো, সেই জায়গাগুলোতে অন্তত ম্যাক্সিমামটা, বা যাতে করে একটা সুষ্ঠুভাবে যে কাজটা ধরবো বা যে কাজটা করবো, সেটা প্রশাসনিক ইয়েটা যেন সেটা কি বলবো সঠিকভাবে হয় আর কি। অ্যাডমিনিস্ট্রেটিভ বিষয়গুলো আমার এখন বিধায়ক বা মন্ত্রী, সেখানে তো আমি আর ইয়ে করতে পারি না, কারো উপর হুইজুয়ারি শাসন ব্যাপারগুলো নাই। আমাকে সবাইকে নিয়ে কাজ করতে হবে, এবং একটা টিম ওয়ার্কের মতো ব্যাপার থাকবে। আমার জেলার মাননীয় যারা আধিকারিক রয়েছেন এবং এলাকার যারা মানুষজন রয়েছেন, এবং আমি বিধায়ক বা মন্ত্রী যাই বলো না, এটা সবাই মিলে একটা পজিটিভ মাইন্ডসেট নিয়ে একটা টিম ওয়ার্ক করবো, এইটাই হচ্ছে ব্যাপার। হ্যাঁ, মোটামুটি আছে, অভিজ্ঞতা কিছুটা হয়েছে। হ্যাঁ, এতদিনের এইসব করে তো প্রশাসনিক ব্যাপারটা কিছুটা হলেও হয়েছে, কাজে লাগাবো অবশ্যই। বিরোধীরা বলছেন আন্দোলনের রাজনীতি থেকে প্রশাসনিক ক্ষমতায় চলে আসার ফলে কর্মী সমাজের যে দীর্ঘদিনের দাবিগুলো ছিল সেটা কোথাও সেই দাবিগুলো পূরণ নাও হতে পারে। তাদের এই প্রশ্নের জবাবে কি বলবেন? দেখুন, কথার জায়গায় প্রতিযোগিতা আছে, কাজের জায়গায় প্রতিযোগিতা নাই। আপনাকে ধরেই নিতে হবে যে জীবনে বেশিরভাগ লোকে আপনাকে খারাপ বলবে, বেশিরভাগ লোকে আপনার খারাপ সমালোচনা করবে, আর বিরোধীরা তো করবেই। কিন্তু অনেক সময় দেখবেন যে সমালোচনা মানেই যে ব্যাপারটা আপনার ক্ষতি চাইছে, বিষয়টা নয়। গঠনমূলক সমালোচনাও হয়, কিন্তু এমন এমন কিছু লোক সমালোচনা করছে যে বিরোধিতার জন্য বিরোধিতা, সমালোচনার জন্য সমালোচনা, না কিছু বুঝে সুঝে। ওনারা ওনাদের কাজ করে যান, আমি আমার কাজ করে যাব, ঠিক আছে? এবং আমার কাজেই তাদের একদিন জবাব হবে। মুখে কি বলবো, সময় জবাব দিবে, আমার কাজ, আমার কর্ম জবাব দিবে বিরোধীদের, ঠিক আছে? মানুষের জন্য লড়াই করেছিলাম, মানুষের জন্য লড়াই করব, মানুষের সঙ্গে ছিলাম, মানুষের সঙ্গে থাকবো, দ্যাটস অল। বিরোধীরা বিরোধীদের কাজ করুন, ওনারা বলে যান, ওয়েলকাম সবাইকে, কোনো ব্যাপার নেই, আপনারা যা খুশি বলুন, হ্যাঁ, কোনো ব্যাপার নেই। সবাইকে আমি বলছি, খোলা মনে বলছি, বলতে পারেন। কিন্তু এমন চাইবো, এমন জিনিস বলুন যাতে করে আমার কাজ হয়, আমি নিজেকে শুধরাতে পারি যদি ভুল করি, বা আমি যেন নিজেকে ঠিকঠাক মানে বুঝতে পারি, এরকম করুন। এটা আমি চাইবো হার্টিলি, যে আপনারা এইভাবেই করুন সমালোচনা। নিহাতেই মানে উল্টা পাল্টা বলে বিরোধিতা করলে করতে পারেন না। আমার কে স্বাধীন দেশের লোক ভাই, গণতান্ত্রিক অধিকার। আগামী 5 বছরে কোন কাজের জন্য মানুষ রাজেশ মাহাতোকে মনে রাখবে? ওই যে একটা হিন্দি গান ছিল না, নাম গুম জায়গা চেহারা এ বদল জায়গা মেরি আওয়াজ পেহচান, একটা গান ছিল না, খুব পপুলার গান। তা আগামী 5 বছরে কি হবে না হবে, হু নোজ দ্য ওয়ার্ল্ড, মানে ওয়ার্ল্ড মে এন্ড টু নাইট, হু নোজ দ্য ওয়ার্ল্ড মে এন্ড টু নাইট।
একটা কবিতার লাইন ছিল, টমাস পাওনিয়ের পিছনে, কে জানে আজ রাতেই পৃথিবীটা অন্ধকারে বিলীন হয়ে যাবে না। 5 বছরে আমার কর্মই আমার পরিচয় হয়ে থাকুক, এবং মানুষের যে আমি কাছে ছিলাম, মানুষ হৃদয়ে রাখুক, হ্যাঁ এটুকু চাইবো আর কি। এবং মানুষের মাঝেই বেঁচে থাকতে স্বাচ্ছন্দ্য বোধ করি। আমি মন্ত্রী টন্ত্রী কিছু নাই, আমি আপনাদের রাজেশ, সে আগের মতোই আছি, থাকবো। আমার খুব কষ্ট হয় যখন ফোন করে লোক ধরতে পারি না, সে আগের মতোই আমাকে লোক এখন কিন্তু ফোনে দেয়, কোথায় আছি, কি করছি, ঠিক আছে। বিধানসভায় শপথ নিতে যাচ্ছে, তখন বলছে আমাদের আমি আসিছি ঘরকে। ভালো লাগে, কিন্তু অ্যাকচুয়ালি মানে খুবই খারাপ লাগে তাদের জন্য। এই দেখা করার জন্য মানুষ আছে, হয়তো ভালো করে কথা বলতে পারি না, খুব কষ্ট হয়। হ্যাঁ, আর কি বলবো, এই সাধারণ মানুষ আমার, জনতা আমার সব কিছু, আমার ঘর দুয়ার সংসার। রাত দিন আপনারা দেখেছেন আমি জঙ্গলমহলের রাস্তায় রাস্তায় জলে জঙ্গলে চারদিকে ঘুরে বেরিয়েছি, মানুষের টানে, মানুষের থাকবো, মানুষের সঙ্গে থাকবো। এবার মানুষ কিভাবে মনে রাখবে না রাখবে এটা মানুষের উপর ছেড়ে দিলাম। মনে রাখুক চাই না রাখুক, অন্তত আমি অন্তত শান্তি পাবো যে হ্যাঁ কিছু তো করেছি মানুষের জন্য, তার জন্য আমার ভালো কাজ আর কি। এবং শান্তিতে অন্তত এটা আমার শান্তি হবে অবসর জীবনে, যে হ্যাঁ কিছু করেছি, ভালো কিছু করেছি, ভালো কথা বলেছি, মানুষকে ভালো বুঝিয়েছি, এই আর কি। কে মনে রাখবে না রাখবে জানি না। অনেক ধন্যবাদ এবং অশেষ কৃতজ্ঞতা টিম সাউথ ঝাড়গ্রামের পক্ষ থেকে আমাদের এতটা সময় দেওয়ার জন্য। নমস্কার। মানুষের সেবায় আপনি যেভাবে নিজের আত্মনিয়োগ করেছেন, আপনার মানব সেবা সেভাবেই জারি থাকুক নিরন্তর। ধন্যবাদ জানাই দর্শক বন্ধুদের। নমস্কার। ফিরে আসবো পরবর্তী পর্ব নিয়ে। এই ধরনের এক্সক্লুসিভ আড্ডা দেখতে হলে অবশ্যই চোখ রাখুন সাউথ ঝাড়গ্রাম ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল।